সুমিত্রা, সুমিত্রা, জল দাও তো জল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গো সুমিত্রা। ও বাবা, সারাদিন ওই তরমুজের খেতে রোদে দাঁড়িয়ে কাজ করেছি। মনে হচ্ছে আগুনের মধ্যে ছিলাম। এমন গরম জীবনে দেখিনি গো, খুব কষ্ট হচ্ছে। সুমিত্রা, জল দাও না। এই নাও জল। কিন্তু এই প্রচন্ড গরমে তুমি কেন যাও ওই খেতে? গায়ের কোনো মানুষ বাইরে বের হচ্ছে না, সব ঘরে বসে আছে। তুমি একা রোদে পুড়ে মরছো জমিদারের তরমুজ পাহারা দিতে, কেন? না গেলে চলবে কি করে বলো তো সুমিত্রা? জমিদার বাবু মাইনে দেয়, সেই মাইনেতে সংসার চলে। না গেলে মাইনে বন্ধ, তাহলে পুতুল খাবে কি? মানে খাওয়াবো কি ওকে? ঘরে এক মুঠো চালও নেই, তুমি তো জানো। যতই গরম হোক না কেন, আমাকে তো এই তরমুজের ক্ষেত পাহারা দিতেই হবে, তোমাদের কথা চিন্তা করে, তাই না? জানি, কিন্তু তোমার শরীরটাও তো দেখো, হাড্ডি সার হয়ে গেছে, গালের হাড় বেরিয়ে এসেছে। পুতুলটাও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে এই গরমে। ঘরে কোনো বাতাস নেই, ফ্যান নেই, পাখা দিয়ে আর কতক্ষণ বাতাস করব? এই গরম আর সহ্য হচ্ছে না। তোমার খুব কষ্ট হয় আমি জানি। কি করব বলো, গরিব মানুষের কপালে এটাই লেখা, শুধু কষ্ট আর কষ্ট। গরিব মানুষের ভাগ্যে হেঁটে খুঁটে জীবন ধারণে লেখা আছে, কিচ্ছু করবার নেই। তাই বলে তোমাকে প্রতিদিন এই গরমের মধ্যে বাইরে যেতে দিতে আমার মন চায় না। এই রোদে পাহারা দিতে দিতে তোমার যদি হঠাৎ কিছু একটা হয়ে যায়, তখন আমাদের কি হবে? ঘরে বসে থাকলেও তো এমনিতেই আমরা সবাই না খেয়ে মরে যাব। তার থেকে ভালো গরমে ওই তরমুজের ক্ষেত পাহারা দিয়ে দুটো টাকা তো পাবো। তাই দিয়ে কোনো মতে আমরা সবাই একবেলা খেতে তো পারবো। সারাদিন রোদের মধ্যে পাহারা দিয়ে দিন শেষে রোজগারটা হাতে পেলে সব কষ্ট দূর হয়ে যাবে। এখন আমি চলি তাহলে। আর একটু জিরিয়ে নাও, বাইরে অনেক রোদ। আর একটু জল খেয়ে বিশ্রাম করে একটু পরে যেও। না সুমিত্রা, জমিদার বাবু বলেছে ওনার তরমুজ ক্ষেতের উপর নজর দিয়ে রাখতে। একটা তরমুজও যদি নড়চড় হয় তাহলে আমাকে জরিমানা দেওয়া লাগবে। তাই তরমুজের ক্ষেতটা চোখের আড়াল করা যাবে না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে গো। দেখো গো, পুতুলের গাজে পুড়ে যাচ্ছে। এখন কি করব গো? জ্বর কত উঠেছে বোঝাইতে যাচ্ছে না, কিন্তু ছুঁলে বোঝা যাচ্ছে যে ওর গা কত গরম। এই গরমে বাচ্চাটার কি হবে গো? এখনই ডাক্তার ডাকতে হবে। তুমি তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনো, ওষুধ খাওয়াতে হবে। ওষুধ? ওষুধ কিনবার টাকা কোথায় সুমিত্রা? ঘরে তো এক পয়সাও নেই গো। জমিদার বাবুর কাছে মাইনে বাকি আছে, কিন্তু উনি তো আগে দেন না কোনো দিন। এখন আমি কি করব বলো তো? টাকা কোত্থেকে কিভাবে জোগাড় করব? ওটা বললে তো হবে না। তুমি ওনার কাছে টাকা পাও, তাহলে উনি বাকি টাকা দেবে না কেন? তুমি যাও এখনই জমিদার বাবুর কাছে, বলো মেয়ের শরীর খারাপ, একটু টাকা দিন। আমার মেয়েটা মরে গেলে কি হবে? জমিদার বাবু তো নিজেও একজন মানুষ, তিনি নিশ্চয়ই আমাদের কষ্ট বুঝবেন। এত রাতে, এত রাতে জমিদার বাবুর বাড়িতে গেলে জমিদার বাবু বিরক্ত হবে। জানো তো ওর মেজাজ কেমন, এত রাতে আমি গেলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। মেয়ের জীবনের চেয়ে জমিদারের মেজাজ তোমার কাছে বড় হয়ে গেল? তুমি এক্ষুনি যাবে জমিদারের বাড়ি। আমি কিচ্ছু জানি না। আমার মেয়েকে যেভাবে হোক তোমাকে বাঁচাতে হবে। এভাবে জ্বরে ভুগতে ভুগতে আমার মেয়েটা মৃত্যুর মুখে ঢলে পড়বে। আমার পুতুলের অবস্থা ভালো না, বেশি দেরি হলে বিপদ হবে। তুমি তাড়াতাড়ি যাও। তুমি এই অমঙ্গলে কথা বলো না, আমি আমি এক্ষুনি যাচ্ছি। এত রাতে এসেছিস টাকা চাইতে? তোর মেয়ে অসুস্থ হলে আমি কি করব? আমি কি ডাক্তার? তোর মাইনে মাস শেষে পাবি, আগে দেওয়ার নিয়ম নেই। তোকে আগেই জানিয়েছি, আমি 1 টাকাও দিতে পারবো না এখন। জমিদারবাবু, মেয়েটা খুব কষ্ট পাচ্ছে তো, দয়া করুন না, 50 টাকা দিন না, ওষুধ কিনবো। আপনার জমিতে এত কঠিন রোদে কাজ করে, একটু দয়া করুন না। দয়া? তোকে মাইনে দিয়ে এটাই বেশি? রাতের ঘুম নষ্ট করতে এসেছিস? এটা কি ঠিক হচ্ছে? যা ভাগ এখান থেকে। কাল সকালে কাজে আসবি, তরমুজের খেতে আগাছা পরিষ্কার করতে হবে। আর এত রাতে আমার বাড়িতে আসার সাহস আর কোনোদিন করবি না। জমিদারবাবু, আপনি একটু দয়া করুন না, একটু দয়া করুন না জমিদারবাবু। তোকে আর কতবার বলতে হবে? বললাম তো, যা আমার সামনে থেকে সরে যা। কাল কাজে না এলে মাইনে কাটবো, সেটা মনে রাখিস। এখন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। যত সব এসে জুটেছে কপালে, আবার আজকের ঘুমটাও নষ্ট করে দিল। ডাক্তারবাবু, দয়া করে বলুন না আমার পুতুলের কি হয়েছে। আমার মেয়েটার জ্বর কমবে তো? দয়া করে বলুন না। মঙ্গল, তোমার মেয়ের তো হিট স্ট্রোক হয়েছে তো। এ প্রচণ্ড গরমে ছোট বাচ্চারা সহ্য করতে পারে না। ডাক্তারবাবু, এখন আমরা কি করব? আমার মেয়েটার জ্বর কিভাবে সারাবো? আমি তো বুঝতেই পারছি না আমার মেয়েটাকে কিভাবে বাঁচাতে পারবো। আরে না না, ভয় পেও না। তোমাদের ঘরের ভেতরটাও চুল্লির মতো গরম, বাতাস চলাচল নেই। মেয়েকে ঠান্ডা রাখতে হবে। তোমার মেয়েকে বেশি করে জল খাওয়াতে হবে। এই ওষুধগুলো দিচ্ছি, দিনে 3 বার খাওয়াবে। আর কোনোভাবে ঘরটা ঠান্ডা করবার কোনো ব্যবস্থা করো না, না হলে আবার শরীর খারাপ হয়ে যাবে। ডাক্তারবাবু, বাইরে যা গরম পড়েছে, ঘর ঠান্ডা করব কিভাবে? আমাদের তো ফ্যান কুলার কিচ্ছু নেই। সামান্য হাত পাখা দিয়ে বাতাস করি। আমরা গরিব মানুষ, কি দিয়ে ঠান্ডা করব? কি দেখো, কিছু একটা ব্যবস্থা করো। ভেজা কাপড় ঝুলিয়ে দাও দরজায় জানালায়, মাটিতে জল ছিটিয়ে দাও, যতটুকু পারো করো।
কিন্তু মেয়েটাকে এই গরমে রাখলে বিপদ হবে। তোমরা কোনো একটা ব্যবস্থা করো, না হলে মেয়েটার জন্য অসুবিধা হতে পারে। আচ্ছা আমি আসি, ওষুধের টাকাটা পরে দিও, এখন মেয়ের দিকে নজর দাও। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা টাকা জোগাড় করে আপনার ওষুধের টাকা পরিশোধ করে দেব, আপনি চিন্তা করবেন না। সুমিত্রা, জমিদারবাবু এক পয়সাও দিল না গো। আমাদের মেয়ে মরে গেলে ওর কিচ্ছু যায় আসে না। আমি ওর খেতে এত রোদে কাজ করি, অথচ যখন দরকার তখন মুখ ফিরিয়ে নেয়। বড়লোক মানুষগুলো এরকমই হয়। ওই লোকটার মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। কিন্তু শোনো, আমি একটা জিনিস ভাবছি। ডাক্তারবাবু বললো ঘর ঠান্ডা করতে। তুমি তো তরমুজের খেতে কাজ করো, তরমুজ কেমন ঠান্ডা হয়? তরমুজ? হ্যাঁ, তরমুজ তো ঠান্ডা জিনিস, কিন্তু তরমুজ দিয়ে ঘর ঠান্ডা হবে কিভাবে? শোনো আমার কথা, তরমুজের ভেতরে এত জল থাকে, বাইরের খোসা মোটা, রোদে গরম হয় না। যদি ঘরের চারিদিকে তরমুজ সাজিয়ে রাখি, দেওয়ালের পাশে, জানালায়, দরজায়, তাহলে বাইরের গরম ভেতরে ঢুকবে না। তরমুজ ঠান্ডা থাকে, ঘরের ভেতরটাও ঠান্ডা হবে। যেমন মাটির কলসিতে জল ঠান্ডা থাকে, তেমনই। কিন্তু এত তরমুজ কোথায় পাবো? এত তরমুজ কিনবার টাকা নেই, কোত্থেকে জোগাড় করব? আর কিনবে কেন? জমিদারের খেতে তো কত তরমুজ পড়ে আছে। তুমি এতদিন ওই খেতে খেটেছো, মাইনে ঠিক মতো পাওনি। রাতের অন্ধকারে তুমি তরমুজ তুলে নিয়ে আসবে। তুমি কি বলছো সুমিত্রা? রাতের অন্ধকারে তরমুজ নিয়ে আসবো? এটা তো চুরি। না না, আমি চুরি করতে পারবো না। জমিদারবাবু জানতে পারলে আমার এই কাজটাও চলে যাবে, আর যা টাকা পাই তা কিছুই দেবে না। আরে না, এটাকে চুরি বলে না, এটা তোমার পাওনা। তুমি এতদিন ধরে ওনার তরমুজের খেতে কাজ করছো, উনি তোমার পরিশ্রমের টাকাও দেয়নি, তাই ওই তরমুজগুলো তোমার পাওনা। তুমি রাতের বেলা তরমুজগুলো নিয়ে আসবে। আচ্ছা সুমিত্রা, তুমি যা বলো, পুতুলের জন্য যা করবার তাই করব। হুজুর, মঙ্গল আজ কাজে আসেনি। সকাল থেকে খেতে অপেক্ষা করছি, আসার কোনো চিহ্ন নেই। তরমুজের খেতে আগাছা পরিষ্কার করার কথা ছিল, আজ কে করবে? আসেনি? সে কাল রাতে টাকা চাইতে এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছি। রাগ করে আসেনি নাকি? ভোলানাথ, যাওয়ার বাড়ি দেখে আয় কি হয়েছে। বল আজ যদি কাজে না আসে তো মাইনে বন্ধ, আর ওই ঘরটাও খালি করতে বলবি। আমার জমিতে ওর ঘর, ও যদি আমার কাজ না করে ওকে গ্রাম ছাড়া করব। তারপর বুঝবে কত ধানে কত চাল। আচ্ছা হুজুর, এখনই যাচ্ছি। কিন্তু হুজুর, মঙ্গলের মেয়ের শরীর নাকি খুব খারাপ। গায়ে শুনেছি খুব জ্বর এসেছিল মেয়েটার, হয়তো সেই জন্যই। মেয়ের শরীর খারাপ হলে কাজ বন্ধ হবে? আমার তরমুজ পেকে পচে যাচ্ছে, খেতে কে তুলবে? যা এক্ষুনি যা, বল কাল থেকে কাজে আসতে হবে, না হলে পরিণতি ভালো হবে না। ওর মাইনেও বন্ধ, আর এই ঘর থেকেও বার হয়ে যেতে হবে, বলে দিস। আগে ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি বলে আসছি। মঙ্গল, বাড়ি আছিস? হ্যাঁ আছি ভোলাদা, বলো কি বলবে? আমাকে জমিদার বাবু পাঠিয়েছে, আজ কাজে আসিসনি কেন? বলেছে কাল থেকে কাজে আসতে হবে, না হলে মাইনে বন্ধ, ঘরও খালি করতে হবে। ভোলাদা, তুমি জমিদারবাবুকে গিয়ে বলো আমি আর কাজে যাব না। ওর খেতে আমি এত রোদে খেটেছি, একটা দিনও ছুটি নিইনি, অথচ যখন আমার মেয়ে মরতে বসছিল ওষুধের জন্য 50 টাকা চাইলাম, দিলেন না, তাড়িয়ে দিলেন। এমন মানুষের খেতে আর কাজ করবো না আমি। ধর মঙ্গল, এত বড় কথা বলছিস কেন? হ্যাঁ, তুই জানিস না জমিদার বাবু রেগে গেলে তোর ঘর ভেঙে দেবে? হ্যাঁ সে ভাঙুক গিয়ে, আমি আমি আবার নিজের হাতে ঘর বানাবো। কিন্তু যে মানুষ বিপদে পাশে দাঁড়ায় না তার জন্য রোদে পুড়ে আমি আর মরবো না, ভালো লাগে না। ওনার কাজ কাজ আজ থেকে আমি ছেড়ে দিলাম। ওনার কাজ আর হবে না। তুমি যাও তো, বলে দাও জমিদারকে, বলে দাও মঙ্গলের আর জমিদারবাবুকে দরকার নেই, ভালো লাগে না। এসব কি আবোল তাবোল বলছিস তুই? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি মঙ্গল? ঠিক আছে বলে দিচ্ছি, কিন্তু এটাও বলে দিচ্ছি এর পরিণতি কিন্তু ভালো হবে না, খারাপই হবে। ওগো, আস্তে আস্তে কথা বলো, ভালো করে দেখো পাড়াদার আছে কিনা আগে দেখো। ওইদিকে শাড়িতে বড় বড় তরমুজ আছে, আমি দেখেছিলাম। এইদিকে চলো, তাড়াতাড়ি করতে হবে। না সুমিত্রা, পাহারাদার নেই। ভোলানাথ এই গরমে রাতে পাহারায় আসে না। এই দেখো কি বড় একটা তরমুজ, এই তো আমি নিজের হাতে পরিচর্যা করেছি, জল দিয়েছি, আগাছা পরিষ্কার করেছি। এগুলো আমার পাওনা সুমিত্রা, আমার ঘামের ফসল, এগুলো আমি নিয়ে যাব। ঠিক বলেছো, কত নেব? 20টা নিলে চলবে না? ঘরের চারদিকে সাজাতে হবে, দেওয়ালের পাশে, জানলায়, দরজায়। 2-3টে বেশি নাও, পুতুলকে খাওয়াবো, ওর শরীরটাও ঠান্ডা হবে। কিসের 20টা? নিচ্ছি যখন একেবারে 25টা নি। বড় বড়গুলো নেব, যত বড় যত ঠান্ডা থাকবে। তুমি ঝোলায় ভরো শুধু, আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করো, ভোর হওয়ার আগে বাড়ি পৌঁছাতে হবে। কেউ দেখে ফেললে আবার চোর ভাববে, তাড়াতাড়ি করো।
হ্যাঁ গো, এই তো ভরা শেষ। তুমি অর্ধেক নাও আর আমি অর্ধেক নিই। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি পোহাতে হবে, চলো। হুজুর, হুজুর বিপদ হয়েছে। রাতে কেউ তরমুজের ক্ষেত থেকে 25টা তরমুজ চুরি করে নিয়ে গেছে। বড় বড় তরমুজ, পাকা পাকা, সব শেষ। আমি সকালে খেতে গিয়ে দেখি গাছের গোড়া খালি। কি বলছিস? 25টা তরমুজ চুরি? কে করেছে? কার এত বড় সাহস আমার খেতে হাত দেওয়ার? হুজুর, আমার সন্দেহ মঙ্গলের ওপর। কাল থেকে কাজে আসছে না, রাগ করেছে আপনার ওপর। রাতে সে আর তার বউ মিলে। মঙ্গল? সেই মঙ্গল কাজে আসবে না, তার উপর আমার তরমুজ চুরি করবে? আমি ওকে ছাড়বো না ভোলানাথ। চল ওর বাড়ি যাই এক্ষুনি, আমার তরমুজ ফেরত নেব এবং ওকে এমন শাস্তি দেব যে গায়ে আর কেউ আমার সাথে এমন ব্যবহার করার সাহস পাবে না। মঙ্গল, এগুলো কি? আমার তরমুজ আমার ক্ষেত থেকে চুরি করে এনে ঘরে সাজিয়ে রেখেছিস? তোর এত বড় সাহস! জমিদার বাবু একটু ভেতরে আসুন, ভেতরে এসে দেখুন আমার মেয়ে কেমন করছে। ওই যে আপনার তরমুজ, ওগুলো ঠান্ডা আমার মেয়ে বেঁচে আছে। ঘরটা ঠান্ডা হয়েছে, পুতুলের জ্বরটাও কমেছে। তোর মেয়ের জন্য আমার তরমুজ চুরি করেছিস? এটা তো চুরি মঙ্গল, অপরাধ। চুরি? জমিদার বাবু, এই তরমুজ আমি নিজের হাতে চাষ করেছি, রোদে পুড়ে জল দিয়েছি, আগাছা পরিষ্কার করেছি, ঘাম ঝরেছে ওই খেতে। হ্যাঁ, আর আপনি ডায়লগ দিতে এসেছি। আপনার মেয়ের ওষুধের জন্য 50 টাকা তো দেননি। এই তরমুজ আমার পাওনা জমিদার বাবু, আমার হকের ফসল। তুই আমাকে শেখাবি? আমি এটা ছাড়বো না ভোলানাথ। চল, এর ব্যবস্থা করব আমি। আমার তরমুজ চুরি করার এর শাস্তি তুই পাবি মঙ্গল, নিশ্চয়ই পাবি। আমার তরমুজ ক্ষেতের কি অবস্থা, দেখাশোনা করার কেউ নেই। কেউ এখন এত গরমের মধ্যে তরমুজের ক্ষেতে পাহারা দিতে চাইছে না। ওরে বাবারে, এই তরমুজের ক্ষেতে কত রোদ, আমি তো সহ্য করতে পারছি না। উফ, কত গরম লাগছে। আমি তো দু চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আরে মাথাটা ভীষণ ঘুরছে রে। জমিদার বাবু, চোখ খুলুন। কি হয়েছে আপনার? এই রোদে আপনি খেতে এসেছিলেন? এরে ভোলানাথ, কেউ আছো? এই জমিদার বাবু শরীরটা খারাপ, কাউকে তো দেখতে পাচ্ছি না। এখন কি করি? এই প্রচণ্ড রোদের মধ্যে তো এখানে রাখা যাবে না। এত তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যেতে হবে। একে মানে কাজ করি পিঠে করে ওনাকে আমার ঘরে নিয়ে যায়। আমার ঘরে তো ঠান্ডা আছে, নিশ্চয়ই অনেক ভালো লাগবে। জমিদার বাবু চিন্তা করবেন না, আমি আপনাকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। সেখানে ঠান্ডা আছে, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি আমাকে টাকা দেননি, তাড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনি মানুষ, বিপদে ফেলে যাওয়া আমার ধর্ম নয়। এটা কোথায় মঙ্গল? আমি তোর ঘরে, কিন্তু এত ঠান্ডা কিভাবে? বাইরে তো আগুনের মতো গরম, এখানে মনে হচ্ছে শীতের ঠান্ডা বাতাস বইছে। জমিদার বাবু, এটা আমার তরমুজের কামাল। সুমিত্রার বুদ্ধি, তরমুজ ঠান্ডা ফল, ভেতরে জল থাকে, খোসাটা মোটা। ঘরে চারিদিকে সাজিয়ে রাখলে বাইরের গরমে ভেতরে ঢোকে না। তরমুজের ঠান্ডা ভেতরে ছড়িয়ে পড়ে। মাটির কলসিতে যেমন জল ঠান্ডা থাকে, এটাও সেই একই বিজ্ঞান জমিদার বাবু। মঙ্গল, আমি তোকে অপমান করেছি। তোর মেয়ের অসুস্থ হলে টাকা দিইনি, তাড়িয়ে দিয়েছি। অথচ আমি যখন রোদে পড়ে গেলাম, তুই আমাকে কাঁধে তুলে নিয়ে এসেছিস, তোর ঘরে জায়গা দিয়েছিস। আমি লজ্জিত মঙ্গল, ক্ষমা করে দে আমাকে। জমিদার বাবু, ক্ষমা টমার কিছু নেই। আপনি বিপদে ছিলেন, আমি যেটুকু পেরেছি করেছি। কিন্তু একটা কথা বলি, এই তরমুজের ঠান্ডা শুধু আমার ঘরে কেন থাকবে? গায়ের সব মানুষ এই গরমে কষ্ট পাচ্ছে। আমরা যদি এই তরমুজ বিক্রি করি ঘর ঠান্ডা করবার উপায় হিসেবে, তাহলে সবাই উপকৃত হবে, আমাদেরও লাভ হবে। এই মঙ্গল, এই তরমুজের এসি কি সত্যি কাজ করে? ঘরের চারিদিকে তরমুজ রাখলে ঠান্ডা হবে? আমার তো একটু বিশ্বাস হচ্ছে নিকো। তা তরমুজ কিভাবে ঘর ঠান্ডা করে, তা আবার এসির মতোই বাবা? রামচন্দ্রদা, বিশ্বাস না হলে আমার ঘরে এসে দেখে যাও। বাইরে আগুনের মতো গরম, ভেতরে শীতের হাওয়া। জমিদার বাবু নিজে অসুস্থ হয়ে আমার ঘরে সুস্থ হয়েছে। জিজ্ঞেস করো ওনাকে, আমার ঘর এখন এসির মতো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ রামচন্দ্র, মঙ্গল সত্যি বলছে। আমি নিজে অনুভব করেছি। আমার বাড়িতে পাখা আছে, কিন্তু মঙ্গলের ঘরে যে ঠান্ডা পেয়েছি সেটা অন্যরকম, প্রাকৃতিক ঠান্ডা। এই ঠান্ডা হাওয়া শরীরে লাগলেই শরীর তর তাজা হয়ে যায়। আমি নিজে এই ব্যবসায় মঙ্গলের সাথে আছি। তুমিও কিনে দেখো, ঘর ঠান্ডা করো, কাজ না হলে টাকা ফেরত।
এসব কি বলছেন জমিদার বাবু? আপনি নিজে যখন বলেছেন তাহলে তো বিশ্বাস করতেই হয়। দে মঙ্গল, 10টা দিয়ে বড় বড়, আমার ঘরটাকেও ঠান্ডা করবো, এসির ঠান্ডা। আজকে আমার ঘরও হবে এসির মতো ঠান্ডা। হুম। মঙ্গল, আজ তোর ঘরে বসে খাচ্ছি, এটা কয়েকদিন আগেও ভাবতে পারতাম না। সুমিত্রার রান্না খেয়ে মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আর এই ঘরের ঠান্ডা হাওয়া, এটা তো আরো দারুণ। বাইরে এমন গরম, ভেতরে এমন আরাম তরমুজের এসি, সত্যি কামাল। জমিদার বাবু, আজকে যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনি আর আমি যদি আগে থেকে একসাথে কাজ করতাম তাহলে আরও আগেই এই তরমুজের ব্যবসা শুরু করতে পারতাম। আপনার জমি, আমার শ্রম দুটো মিললে কত কিছু হতে পারে ভেবেছেন? হ্যাঁ, কথা ঠিক বলেছিস মঙ্গল। আমি অনেক ভুল করেছিলাম, তোকে শুধু মজুর ভেবেছিলাম, কিন্তু তোর বুদ্ধি আর পরিশ্রম আমার চেয়ে অনেক বেশি। আজ থেকে আমার অংশীদার, আমার জমি, তোর চাষ, সুমিত্রার বুদ্ধি, এই তরমুজের এসি আমরা পুরো জেলায় ছড়িয়ে দেব আমরা, কি বলিস? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন জমিদার বাবু, এমনটাই হবে। পুতুল, দেখেছিস মা, তোর বাবার তরমুজ আর জমিদার বাবুর সাথে বন্ধুত্ব করিয়ে দিয়েছে। তুই যদি অসুস্থ না হতিস, এই তরমুজের এসি আবিষ্কারই হতো না কোনোদিন। মা, আমি আর অসুস্থ হব না। এই তরমুজের ঘরে এত ঠান্ডা, এখানে গরম ঢুকতেই পারবে না। আমার খুব ভালো লাগছে, আমাকে আর গরমের মধ্যে কষ্ট করতে হবে না। এখন আমার ঘুম আগের থেকে অনেক ভালো হয় মা, এই ঠান্ডা বাতাসে খুব ভালো লাগে।